বেগম জিয়া রাজি না হওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, যেতে চান ইউনাইটেডে। আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু এখন আমাদের কাছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে উনি আজকে আসবেন। ইউনাইটেড হাসপাতালে যারা বিশেষজ্ঞ আছে তাদের দ্বারা চিকিৎসা করাতে উনি চান। অসুস্থ বেগম জিয়াকে কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল, মন্তব্য মির্জা ফখরুলের। বিভ্রান্ত না করার আহ্বান তথ্যমন্ত্রী। তিনি এখন সোজা হয়ে বসতে পারেন না, তাকে আলাদা সাহায্যকারী দরকার হয় যারা তাকে বিছানা থেকে তুলতে হয়। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের ৭৮ উপজেলায় ঢিমেতালে চলছে ভোট গ্রহণ। ভোটার উপস্থিতি হাতে গোনা। বিচ্ছিন্ন ঘটনায় 10টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত। প্রায় ৩ দশক পর ডাকসু নির্বাচনের ভোট কাল। সব প্রস্তুতি সম্পন্ন। সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রস্তুতি থাকার পরও বর্ষার আগে রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর করা যাচ্ছে না, কিছু এনজিওকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী। ছোট ছোট ভূমিকম্প বড় দুর্যোগের পূর্বাভাস, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতি কমাতে মাটির গুণাগুণ বিবেচনা করে ভবন নির্মাণের পরামর্শ। এবং জেটি না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র। গুনতে হচ্ছে লোকসান, দ্রুত সমস্যা সমাধানের দাবি মৎস্যজীবীদের। বেগম জিয়া রাজি না হওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ তাকে নেওয়া যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এদিকে ড্যাব নেতারা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন যেতে চান ইউনাইটেড হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে হাসপাতালে নেয়ার প্রস্তুতির অংশ হিসেবে সকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড ও এর আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ছাড়াও মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। এছাড়া কেবিন নির্ধারণ সহ সব প্রস্তুতিও নিয়ে রাখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে দুপুর 12টার দিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে বেগম জিয়া হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করেছেন, এজন্য আজ তাকে হাসপাতালে নেওয়া হবে না। এর আগে গত বছরের 6 অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল বেগম জিয়াকে। আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু এখন আমাদের কাছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে উনি আজকে আসবেন। গত 28 তারিখে একটা মেডিকেল টিম ফলো আপ করেছেন এবং ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য ফলো আপ পরীক্ষা নিরীক্ষা, এর আগে যে চিকিৎসা হয়েছে ওটা কিছুটা ফলো আপ করতে হয়, সেই ফলো আপ পরীক্ষা নিরীক্ষা করার জন্যই এখানে আসার জন্য ওনাকে ইয়া করেছে। বেগম খালেদার শারীরিক অবস্থা খুবই খারাপ। এবার যে কোর্টে গেছিল সেই বাদানি পর্যন্ত উনি ঠিক মতো পাটা তুলতে পারে না। ওনার যে ইচ্ছাটা, ইউনাইটেড হাসপাতালে উনি সবসময় চিকিৎসা নিয়ে থাকেন এবং ওখানেই উনি বিশেষজ্ঞ, ওনার নিজস্ব বিশেষজ্ঞ যে ডাক্তার আছে যারা সারা জীবন ওনাকে দেখছেন তারা ওখানে আসেন। এই মুহূর্তে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের সামনে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছে সুমনের কাছে। সুমন। ফয়সাল, এখানে সকাল থেকে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই প্রস্তুতির অংশ হিসাবে এখানে সকাল থেকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন তারা কিন্তু এখন নেই। এই জায়গাটিতেই তারা দাঁড়িয়েছিলেন, এই পাশেও ছিলেন বেশ কিছু পুলিশের সদস্য। তারা এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে এখান থেকে চলে গেছেন। এখানে এসেছিলেন র্যাব সদস্যরাও, তারা 3টি গাড়িতে করে এখানে এসেছিলেন বেগম
জিয়াকে এখান থেকে নিয়ে যাওয়ার সময় সেই বহরে তারা যুক্ত থাকতেন নিরাপত্তার দায়িত্বে। তারা যাওয়ার সময় বলে গেছেন যে তিনি আজকে যাচ্ছেন না। পাশাপাশি আমরা এখানে জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে বলেছেন গতকালই বেগম জিয়াকে জানানো হয়েছিল যে আজকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হবে, কিন্তু সকাল থেকে তারা সবকিছু প্রস্তুতি সম্পন্ন করে বেগম জিয়ার কাছে গিয়েছেন এবং গিয়ে তাকে নেয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমাদেরকে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন তাকে রাজি করানো যায়নি শেষমেশ যে তিনি যে চিকিৎসা নেবেন বা এই তার স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে রাজি করানো যায়নি বলে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। এখন যে অবস্থাটি দাঁড়িয়েছে যে এখানে যে রাস্তায় একটু নিয়ন্ত্রণ করা হচ্ছিল, সকাল থেকে যান চলাচল করছিল, পাশাপাশি কিছুক্ষণের জন্য যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছিল, মনে করা হচ্ছিল যে নিয়ে যাওয়া হবে, সেই অবস্থাতে কিন্তু নেই। পুলিশ এখান থেকে চলে গেছে। পাশাপাশি এই রাস্তাটিও একেবারে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরও এখন যেতে দেওয়া হচ্ছে এই রাস্তা দিয়ে। সকালে যদিও একটু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল যে গণমাধ্যম কর্মীরা এরপরে এই জায়গা থেকে আর মেন গেটের কাছে যেতে পারবে না। আর এই মুহূর্তে আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে, সেখান থেকে তিনি বিস্তারিত জানাবেন। রুমেল। ধন্যবাদ সুমন। এখানে আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের 3 নম্বর গেটে, যেখানে কেবিন ব্লক, সেখানে সকাল থেকেই পুলিশের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছিল। পুলিশ সদস্যরা কেবিন ব্লকের সামনে এবং সামনের যে সড়ক সেখানে তারা মোতায়েন হয়েছিলেন। তো এখন থেকে ঘন্টাখানেক আগে, বেলা 1টার কিছু আগে, পুলিশ সদস্য যাদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল তারা এখান থেকে চলে যান এবং বেলা 1টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের যিনি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বেগম জিয়া আজকে আসতে পারছেন না, তেমনটা তার ভাষায় আমি বলছি আপনাকে। আর এছাড়া তিনি যেটি বলেছেন যে বেগম জিয়াকে এখানে নিয়ে আসা হলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব রকম প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন। আর এরপরে এখানে অর্থাৎ এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ড্যাবের নেতা সাইফুল ইসলাম, ডাক্তার সাইফুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তো তিনি যেটি জানিয়েছেন যে বেগম জিয়া একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসা নিতে ইচ্ছুক, সে বিষয়টি তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন বেগম জিয়া খুব বেশি অসুস্থ, তো বেগম জিয়া অসুস্থ বলেই তারা চিকিৎসার দাবি করছেন। তো আমরা তার কাছে জানতে চেয়েছিলাম, তো যেহেতু আজকে এখানে নিয়ে আসার কথা ছিল, এর আগেও বেগম জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের চিকিৎসা নিয়েছেন, তাহলে আজকে কেন তিনি আসতে চাচ্ছেন না বা এই হাসপাতালে কেন আসতে ইচ্ছুক নন, এই প্রশ্নের কিন্তু সরাসরি কোনো জবাব তিনি দেননি। তিনি যেটি বলেছেন যে বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান। তো এই হচ্ছে অবস্থা। এর আগে আপনাকে যেটি বলেছিলাম আমি যে সকাল থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তো যে প্রস্তুতিটি ছিল সেটি বেলা 1টার মধ্যে সব ধরনের প্রস্তুতি এখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে একেবারেই স্বাভাবিক যে অবস্থা, স্বাভাবিক সময় যেরকম ব্যবস্থা থাকে সেরকম ব্যবস্থায় রয়েছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ফয়সাল। বেগম জিয়া রাজি না হওয়ায় তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সে খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল এবং সালাউদ্দিন সুমন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ, তিনি সোজা হয়ে বসতে পারছেন না। রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে সকালে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় তিনি বলেন বেগম জিয়াকে কারাগারে রাখা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ। তিনি এত অসুস্থ যে তিনি এখন সোজা হয়ে বসতে পারেন না, তাকে আলাদা সাহায্যকারী দরকার হয় যারা তাকে বিছানা থেকে তুলতে হয়। একটা সলিটারি নির্জন একটা কারাগারে তাকে রাখা হয়েছে, যেটা মানব অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সামনে ডাকসু নির্বাচন আসছে, ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করেছে, আমি সেটাকে স্বাগত জানাই। কোন দল জিতবে কোন দল জিতবে না, নির্বাচন কালকে কি হবে সেটা আমরা পরে বিবেচনা করব, কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটা সুবাতাস বইবার সুযোগ পেয়েছে এখন পর্যন্ত। এদিকে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বেগম খালেদা জিয়া চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি। বহু আগে থেকে তার হাঁটুর ব্যথা, এই হাঁটুর ব্যথা নিয়েই তিনি 2বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি 2বার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি বিএনপির মতো একটি দলের
চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এটি কোনো নতুন অসুখ নয়। এরপরও বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আগামীকাল তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভী সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওবায়দুল কাদের চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলেছেন। কার্ডিও সার্জন ডাক্তার সেবাস্টিন কুমার সামি এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় সহধর্মিণী বেগম ইসরাতুন্নিসা কাদের, ছোট ভাই আব্দুল কাদের মির্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। দুপুরের সময় আরো থাকছে। ময়মনসিংহে 5 জনের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 45 জনকে হত্যা, ধর্ষণ, অপহরণ সহ বেশ কয়েকটি অভিযোগ। উপজেলা নির্বাচন প্রসঙ্গ। প্রথম দফায় দেশের 78 উপজেলায় ঢিমে তালে চলছে ভোট গ্রহণ। বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি রয়েছে হাতে গোনা। সকাল 8টায় শুরু হওয়া পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। হবিগঞ্জ, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে ভোট কারচুপি ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে 10টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। অনিয়মের সঙ্গে জড়িত অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা সহ 3 জনকে আটক করা হয়েছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের 78টি উপজেলায় একযোগে চলছে ভোট। 5,847টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন 1,42,48,850 জন ভোটার। কুড়িগ্রামে বেলা হবার পরেও সদর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কারচুপি ও জাল ভোট দেয়া সহ বিশৃঙ্খল পরিস্থিতির জন্য 8টি উপজেলায় 661টি কেন্দ্রের মধ্যে 6টিতে স্থগিত রয়েছে ভোট গ্রহণ। সিরাজগঞ্জে শেষ মুহূর্তে উল্লাপাড়া উপজেলার নির্বাচন স্থগিত হলেও 7টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। কারচুপি ও অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়েছে 3টি কেন্দ্রের ভোট গ্রহণ। দায়িত্বে অবহেলার অভিযোগে আটক করা হয়েছে প্রিজাইডিং কর্মকর্তা সহ 3 জনকে। সুন্দরভাবে ভোটটা দিলাম, আশা করি সারাদিন এভাবে শান্ত শৃঙ্খলাভাবে ভোটটা হবে। প্রতিটা কেন্দ্র আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। আইন শৃঙ্খলা এখন স্বাভাবিক। রোববার সকালে রাজশাহীতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলো সরব হতে থাকে। 8টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারছি, কোনো সমস্যা নাই। যার ভোট সে দিচ্ছে। সারিবদ্ধভাবে আমার ভোটারগুলো ভোট দিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভালো রয়েছে। সুনামগঞ্জে পুলিশ, র্যাব, বিজিবির নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। জেলার 9টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 130 জন প্রার্থী। সুষ্ঠুভাবে নির্বাচন আমরা ভোট দিতে পারতেছি। ভালোভাবে নির্বাচন এটা আমরা এটাই চাই। হবিগঞ্জে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। নির্বাচনে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি নিয়োজিত রয়েছেন 8 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া নীলফামারী, লালমনিরহাট, নাটোর, জামালপুর, জয়পুরহাট, পঞ্চগড় ও নেত্রকোনা জেলার 38টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রাজশাহীর মোহনপুর উপজেলায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম। ইকবাল, ধন্যবাদ। আমি এখন আছি সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই পৌর এলাকায় দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার 3197 ভোটার এবং এখানকার প্রিজাইডিং অফিসার যিনি সজল কুমার দাস আমাকে জানিয়েছে ইতিমধ্যে যে 6 ঘন্টা ভোট অতিবাহিত হয়েছে, ভোট গ্রহণ অতিবাহিত হয়েছে, তার মধ্যে 20 থেকে 25 ভাগ ভোট গ্রহণ হয়েছে এবং ভোটারের উপস্থিতি আগে যতটুকু কম ছিল এখন কিন্তু হঠাৎ করে ভোটারদের উপস্থিতি বেশ
বেড়ে গেছে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটি বুথেই বেশ ভোটার বেড়েছে। আমার পিছনে যে লাইনটি আছে এবং সামনে যে বুথগুলো আছে সব বুথেই এখন দেখা যাচ্ছে ভোটারের সমাগম ঘটেছে। একটু বলে রাখা প্রয়োজন যে দিরাইয়ে মোট ভোটারের সংখ্যা 1,71,314 জন এবং দিরাই এই যে উপজেলা নির্বাচন পঞ্চম উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই পর্যন্ত আমাকে এই এলাকার সহ যে জেলার প্রিজাইডিং অফিসার, এখানকার প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার সবাই আমাকে জানিয়েছে যে সুনামগঞ্জের প্রত্যেকটি কেন্দ্রে যে 541টা কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং এই সুনামগঞ্জের 9টি উপজেলায় আজকে ভোট গ্রহণ চলবে এবং 2টি উপজেলায়, একটি হচ্ছে কি এখনো মেয়াদ শেষ হয়নি যেটা হচ্ছে জগন্নাথপুর উপজেলা এবং আরেকটি উপজেলা জামালগঞ্জ উপজেলা যেটি দুদিন আগে স্থগিত করা হয়েছে। এই দুটি ছাড়া 9টি উপজেলায় 13,63,670 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যারা ভোট দিতে আসছেন তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। এই কেন্দ্র সহ প্রত্যেকটি কেন্দ্রে 14 জন করে পুলিশ, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সবকিছু মিলে 21 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এই জেলার জন্য এবং 450 জন বিজিবি মোতায়েন রয়েছে এই 21 প্লাটুনের মধ্যে এবং একটু ঝুঁকিপূর্ণ উপজেলা ছাতকের জন্য 3 প্লাটুন এবং প্রত্যেক উপজেলার জন্য 2 প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। 6,492 জন আনসার মোতায়েন রয়েছে এই সুনামগঞ্জ জেলার। আমরা বেশ কয়েকটি কেন্দ্র এবং কয়েকটি উপজেলা, প্রায় 5টি উপজেলা ইতিমধ্যে ঘুরে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, যদিও ভোটারের উপস্থিতি খুবই কম আর মাত্র 2 ঘন্টারও কম সময় বাকি আছে। এই 2 ঘন্টার মধ্যে কত চাচ্ছেন যে তার দ্রুত যারা প্রার্থী আছেন তারা ভোট গ্রহণের ব্যাপারে তাদের ভোটারদের আনার চেষ্টা করছে। এই ছিল সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। একরাম, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর 8টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মূলত সকাল 8টা থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছিল। সকালের দিকে আমরা ভোটার উপস্থিতি দেখতে পেলেও কিন্তু পরবর্তীতে সময় যত গড়িয়েছে ভোটার উপস্থিতি ততটাই কম দেখেছি। তবে সকাল 10টার দিকে আমরা নারী ভোটারের উপস্থিতি কিছুটা বেশি লক্ষ্য করলেও কিন্তু সে সময় পুরুষ ভোটারের সংখ্যাটি কমে গেছিল। এখনও কিন্তু চিত্রটি অনেকটা আপনারা দেখানোর চেষ্টা করছি যে খুব একটি ভোটার উপস্থিতি নেই, তবে মাঝে মধ্যে 2-1 করে ভোটার আসছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদে তাদেরকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের জন্য ভোট দিচ্ছেন। তো আসলে আমরা বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে তারা আসলে উৎসবমুখর পরিবেশেই, শান্তিপূর্ণ পরিবেশেই এখন পর্যন্ত তারা ভোট দিচ্ছেন এবং তাদের পছন্দের প্রার্থীকেই তারা ভোট দিচ্ছেন। তাদের এক্ষেত্রে কোনো ধরনের বিড়ম্বনায় পোহাতে হচ্ছে না। এখানে যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের পক্ষ থেকেও কিন্তু তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। তারা নিজেরাও স্বীকার করেছেন যে এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলে তারা একে জয়ের ব্যাপারে কিন্তু নিজেদের আশাবাদের কথা ব্যক্ত করেছেন। তবে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে পর্যাপ্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে, সেই জন্য তারা সর্বদা প্রস্তুত আছে। পাশাপাশি প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তারাও তৎপর রয়েছেন এবং উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ সমাপ্ত করে বিকেল 4টার পরে তারা ভোট গণনা শুরু করে যথারীতি তারা ফলাফল ঘোষণা করবেন। এ পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তারা আশা করছেন। এদিকে রাজশাহীর যে 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 522টি এবং এখানে 8টি উপজেলায় মোট ভোটার রয়েছে 13,96,000। সব মিলিয়ে আসলে ভোটারদের মধ্যে উৎসাহ আমরা দেখতে পেয়েছি। তবে এখন ভোটার উপস্থিতি কম থাকলেও যেহেতু এখনো 2 ঘন্টার কিছু সময় কম বাকি রয়েছে, শেষের দিকে আবার ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন প্রিজাইডিং অফিসাররা। তো এই ছিল ইকবাল আমার কাছে রাজশাহী থেকে ভোটের সর্বশেষ। উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। এর আগে একই খবর সুনামগঞ্জ থেকে একই খবর জানাচ্ছিলেন ইকরামুল কবির। প্রায় 3 দশক পর আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উন্মুখ হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।
শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে বুথ তৈরির কাজ চলছে জোরে সোরে। দুপুরের মধ্যে বুথ তৈরি হয়ে গেলে ভোটের সরঞ্জামাদি পৌঁছানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর জানিয়েছেন সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে, কোনো ধরনের শঙ্কা নেই, তাই সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা। আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি, আগামীকাল সকাল ৮টার অপেক্ষায় আছি। একটা নির্বাচন পরিচালনা করার জন্য যত ধরনের লজিস্টিক এবং আদার সাপোর্ট আছে সেটি সম্পন্ন হয়েছে। দ্বিতীয় হলো যে নিরাপত্তা শৃঙ্খলা এবং আনন্দঘন পরিবেশে নির্বাচন করার জন্য এই ক্যাম্পাসে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য সেটি নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তমাল। হ্যাঁ ফয়সাল, যেমনটি বলছিলেন উন্মুখ হয়ে রয়েছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু ভোট দেবেন কালকে সকাল ৮টা থেকে। সে কারণে কিন্তু বুথগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন আমি রয়েছি মহসিন হলে। মহসিন হলে কিন্তু ৩৬টি বুথ করা হয়েছে। সেখানে মোট যে শিক্ষার্থী রয়েছে প্রতি কিন্তু ১২০টি শিক্ষার্থীর জন্য বা ১২০ জন শিক্ষার্থীর জন্য কিন্তু যে বুথ সেটি হচ্ছে একটি করে বুথ, এবং সেখানে ৩৬টি বুথ করা হয়েছে। আপনাকে জানিয়ে রেখে যে কালকে সকাল ৮টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে সেটা কিন্তু দুপুর ২টা পর্যন্ত চলবে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যিনি হলের প্রভোস্ট রয়েছেন তারা কিন্তু মূলত ভোটের যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করবেন, এবং তারা কিন্তু আজকের যে কর্মসূচি অর্থাৎ বুথ তৈরি করা সরঞ্জামাদি নিয়ে আসা সেটি কিন্তু তারা তৈরি করছেন। আপনি হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন যে এই হলের যিনি প্রভোস্ট রয়েছেন তিনি কিন্তু সকাল থেকে কিন্তু এই কাজগুলো করছেন। আমি একটু ওনার সাথে কথা বলতে চাই যে কালকে যে ভোটটি হচ্ছে তো সেই ভোটের জন্য তারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন এবং কি পরিমাণ সরঞ্জামাদি তারা কোন সময় নিয়ে আসবেন, আমাকে বলবেন যে আপনারা কোন সময় নিয়ে আসবেন সরঞ্জামাদিগুলো? আমরা সরঞ্জামাদিগুলো ৩টা থেকে ৫টার মধ্যে আমাদের সেফটি রিটার্নিং কর্মকর্তা সিনেট ভবন থেকে আনার জন্য বলেছে। তা আমরা ৩টা থেকে 5টার মধ্যে আমরা কি নিয়ে আসবো। আর আমাদের ভোট গ্রহণ আরম্ভ হবে আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে আমাদের ৩৫টি ভোট বুথ রয়েছে আর একটি স্পেশাল বুথ রয়েছে। আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধী এবং আমাকে বলবেন যে মানে সামগ্রিক যে অবস্থা ভোটের মানে সেটি কি সম্পূর্ণ হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, আমাদের মোটামুটিভাবে আমরা 100% প্রস্তুত। আমাদের সার্বিক যা যা প্রয়োজন আমাদের বুথ করা থেকে শুরু করে সরঞ্জাম কালেকশন করে ভোট গ্রহণ করা থেকে সব ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন। আইন শৃঙ্খলা যে অবস্থা সেটি কি সম্পন্ন করা হয়ে গেছে কিনা, বা কালকে কি পুলিশ কি থাকবে কিনা হলগুলোতে? না, হলগুলোতে পুলিশ ভিতরে থাকবে না, পুলিশ বাইরে অবস্থান করবে। যদি কোনো কারণ কোথাও অবস্থান করবে, যদি প্রয়োজন হয় তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের প্রক্টোরিয়াল টিম সহযোগিতা করবে। সেক্ষেত্রে আমরা সেভাবে কাজ করবো আমরা। হ্যাঁ ফয়সাল, যেমনটি শুনছিলেন মোট কিন্তু 18টি হল রয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এই 18টি হলে কিন্তু 13টি যে পদ রয়েছে সেই 13টিতে কিন্তু শিক্ষার্থীরা লড়ছেন প্রায় 250 জনের মতো। তো সব মিলে বলা হচ্ছে যে কালকে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, দুপুর 2টা পর্যন্ত কিন্তু হেঁটে চলবে। তো সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ খবর। হ্যাঁ ফয়সাল। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি সবশেষ খবর নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। এদিকে গত রাতে শেষ মুহূর্তে জোর প্রচারণা চালিয়েছেন শিক্ষার্থীরা। রাত 12টায় শেষ হয় এই প্রচারণা। একদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, অন্যদিকে ভোটের অধিকার নিশ্চিত হওয়ার আশাবাদ ছিল প্রার্থীদের মুখে। 10ই মার্চ শনিবার ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে তখন উৎসবের আমেজ। ছাত্রলীগের শোভন রাব্বানী সাদ্দাম প্যানেলের শিক্ষার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। তবে নিয়ম মেনে 12টার ঠিক আগ মুহূর্তে প্রচারণা শেষ করে হলে ফিরে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। ক্যাম্পাসের নিরাপত্তা ঠিক রাখতে তৎপর দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। ডাকসু তখনই সার্থক হবে যখন সকল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে একটি প্রার্থীরা জিতে আসতে পারবেন। 29 বছরে গিয়ে যে নির্বাচনটি হচ্ছে আদৌ সেটি সুষ্ঠু হবে কিনা, কতটুকু স্বচ্ছ বা নিরপেক্ষ হবে। আমরা এই 256 একরকে কোনোভাবেই ছাড় দিব না, এবং যদি একজন শিক্ষার্থীর ভোটাধিকারকে হরণ করা হয়, যদি একজন শিক্ষার্থী ভোট দিতে সে ফিরে যায়, তো সেই দায়ভার পুরোপুরি প্রশাসনকে নিতে হবে। বিশ্লেষকরা বলছেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। তাই হল আর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশ ঠিক রেখে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন করার আহ্বান তাদের। ডাকসুকে আমরা সবাই আসলে দ্বিতীয় সংসদ বলি, অর্থাৎ যারা সব সময় সব প্রয়োজনে সোচ্চার থাকেন।
তো সেই দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হোক শুরুর সমাপ্তিটা হোক এতটাই চমৎকার যেন সব বিশ্ববিদ্যালয় সব কলেজের নির্বাচনটা আমাদের আগ্রহের একটা স্থান হয়। আমরা যেন ভাবতে পারি যে না, এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাত্রছাত্রীদের ভালো মন্দগুলো যেন তুলে দিতে পারি। 28 বছর পর সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদের 25 পদের বিপরীতে 229 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে 21 জন, জিএস পদে 14 জন আর এজিএস পদে লড়ছেন 13 জন প্রার্থী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাদ। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে তাকে এই ব্যাচ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাফল্য কামনা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৌবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্ষার আগেই রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তরের সরকারের প্রস্তুতি থাকলেও কিছু এনজিওর কারণে স্থানান্তর কার্যক্রম আটকে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিচারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধি দলকে সহায়তা করবে বাংলাদেশ। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ভাষান্তরের কাজটা শেষ করতে, এবং শেষ করলে পরে আমাদের বিশ্বাস এই বৃষ্টির আগে যদি 1 লক্ষ যায় তাহলে তারা যারা যাবে এরা শান্তিতে থাকবে। বহু এনজিও বলছে যে ওখানে তোমরা যেও না, স্থায়ীভাবে না, তাদের সেইখানে আমরা টেম্পোরারি যতদিন এখানে আছে তারা কিছু কাজকর্ম করুক। আর আমরা আশা করতেছি যে যে কোনো দিনই তাদের স্বদেশে প্রত্যাবর্তন শুরু হয়ে যাবে। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। দিন দিন ভূমিকম্প প্রবণ হয়ে উঠছে বাংলাদেশ, তবে সে অনুযায়ী নেই প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে দেশের 60% ভবনই ঝুঁকিপূর্ণ। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। ছোট ছোট ভূমিকম্পকে বড় দুর্যোগের পূর্বাভাস আখ্যায়িত করে বিশেষজ্ঞরা বলছেন, এখন প্রস্তুতি জরুরি। পুরনো ভবন সংস্কার করার পাশাপাশি বুয়েটের স্থপতিরা বলছেন, নতুন ভবন নির্মাণে জাপানের ভবন নির্মাণের কৌশল বিবেচনায় নেওয়া যেতে পারে। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত 2-3 বছর ধরে প্রায় দেশের বিভিন্ন জায়গায় 4 থেকে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে ভূতাত্ত্বিকভাবেই এই অঞ্চল এখন ভূমিকম্প ঝুঁকিতে আছে। তবে এতে আতঙ্কিত না হয়ে ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের এখানে টেকটনিক প্লেট আছে এবং সেখানে মাঝে মাঝে সংঘর্ষ হয়। পুরো বাংলাদেশে কিন্তু আসলে আর্থকুইক ঝুঁকির মধ্যে আছে। আমাদের এখানে একমাত্রই করণীয় যে আমাদের প্রিপেয়ার থাকা। বুয়েট বলছে, প্রস্তুতি হিসেবে প্রথমেই পুরানো ভবনগুলো ভূমিকম্প সহনীয় করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মাটির গুণাগুণ যাচাই করে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে বেশি রড ব্যবহার সহ ভূমিকম্প সহনীয় করা অন্যান্য ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশেষ করে পিলারে রডের শেষ ও শুরুর অংশে এবং বিমের পুরো অংশে বেশি করে রড দিলে ভূমিকম্পের সময় ভবনগুলো মচকাবে কিন্তু ভেঙে পড়বে না। উদাহরণ হিসেবে তারা জাপানের ভবন নির্মাণ প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। বাঁশ হচ্ছে কি মচকায়, কিন্তু ভাঙা খুব কঠিন। ঠিক ভবনকে এমনভাবে নির্মাণ করতে হয় যে ভবনের কলামগুলার মধ্যে রড এমনভাবে প্রোভাইড করতে হয় যে সে দুলে কিন্তু সেটা ভেঙে পড়বে না। পার স্কোয়ার ফিট 50 টাকা থেকে 60 টাকা খরচ করলে আমাদের কিন্তু ভবনটা ওই ডাক্টিলিটিটা পেয়ে যাবে। ঢাকার মিরপুর থেকে শুরু করে পুরান ঢাকা পর্যন্ত যে মাঝখানে করিডোরটা চলে গেছে, এখানে মাটি অপেক্ষাকৃত ভালো। কিন্তু আমরা আশেপাশে যেগুলো আছে এই জায়গাগুলো বেশিরভাগ কিন্তু বালু দিয়ে ড্রেজ ফিল দিয়ে ভরাট করা। এগুলাই যদি আর্থকুয়েকের ঝাঁকুনিটা আসে তখন দেখা যাবে এটা ঠিক লিকুইফেকশনের মতনই বসে যাবে। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করারও পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট। ভূমিকম্প সেটার ক্ষয়ক্ষতি, সেটার ঝুঁকি নির্ভর করে সেখানকার আবাসন ব্যবস্থা কিরকম, সেখানকার রাস্তাঘাটগুলি কিরকম। যে স্থাপনাগুলিকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি সেই স্থাপনাগুলিকে কিছু কিছু রিট্রোফিটিং বলে এটাকে, সেটা করে কিছু কিছুগুলিকে ঘুরিয়েই দেয়। বিল্ডিং কোড যারা অনুসরণ না করেছে সেগুলিকেও কিন্তু চিহ্নিত করা উচিত। ঝুঁকিপূর্ণই আছে
হচ্ছে শতকরা 60 ভাগের থেকে বেশি। নিয়ম মেনে ভবন নির্মাণ ও পর্যাপ্ত প্রস্তুতির কারণে 2010 সালে চিলিতে 8.8 মাত্রার ভূমিকম্পের পরও মারা গিয়েছিল মাত্র 500 মানুষ, যেখানে একই বছর প্রস্তুতির অভাবে তুলনামূলক অনেক কম 7.3 মাত্রার ভূমিকম্পেও হাইতিতে নিহত হয়েছিল 3 লাখেরও বেশি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় শাহিদা নামে আরও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ 6 জনের লাশই উদ্ধার করা হলো। সকালে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী তৃতীয় দিনের মতো বুড়িগঙ্গায় উদ্ধার অভিযান চালায়। এরপর সকাল 10টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে শাহিদার লাশ উদ্ধার করা হয়। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার রাতে রাজধানী সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের 6 জন নিখোঁজ হয়। এই ঘটনায় আহত শাহজালাল রাজধানী পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের কুতুব আলী ফকির সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে তদন্ত সংস্থার রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তদন্ত কর্মকর্তারা। এই 5 আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় 45 জনকে হত্যা, 7 জনকে অপহরণ, ধর্ষণ, অগ্নিসংযোগ ও দেশান্তরিত করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আসামিদের মধ্যে কিতাবউদ্দিন ফকির, আলী ও আব্দুল কুদ্দুস কারাগারে রয়েছেন। বাকি 2 জন পলাতক। দুপুরের সময়ে আরও থাকছে, ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা আজ। কংগ্রেস নয়, আসন্ন নির্বাচনে ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিজেপি, গণমাধ্যমের পূর্বাভাস। নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি। ঝুঁকিপূর্ণ ভবন ও মাছ ওঠানামার জেটি না থাকায় লোকসানে পড়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পশ্চিম তীরে 1965-66 অর্থ বছরে স্থাপন করা হয় মৎস্য অবতরণ কেন্দ্র। জেলার অধিকাংশ জেলে, শ্রমিক, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কেন্দ্রে মাছ অবতরণ, ক্রয় বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় মাছ সরবরাহ সহ বিদেশে মৎস্য রপ্তানিতেও একমাত্র ভরসা এটি। কিন্তু গুরুত্বপূর্ণ এই মৎস্য অবতরণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। মাছ ওঠানামাজ করার জন্য আমাদের খুব সমস্যা হইতেছে। বিভিন্ন রকম এখানে বুট ভেড়ার জায়গা নেই, ছোট নৌকা করে মাছ নামাতে হয়। এখন আমাদের প্রচুর পরিমাণ টাকা খরচ বেশি হয়। ফলটনটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এক সাইডে অলরেডি পড়ে গেছে। এ অবস্থায় দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার। যেটির সমস্যা এটা দীর্ঘদিনের। যারা আমাদের শ্রমিকরা রয়েছে তারা মাছ ওঠানামার মধ্যে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে, অনেক লেবার আহত হয়েছেন। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক দায়সারা জবাব দিয়ে জানালেন, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। একটা নতুন মৎস্য অবতরণ কেন্দ্র করার জন্য আমরা চিঠি উদ্যোগমন করছি এবং এ ব্যাপারে প্রধান কার্যালয় এটা নিয়ে কাজ করছে। হয়তো শীঘ্রই এটা হতে পারে। ফিশিং ট্রলার মালিক সমিতির দেয়া তথ্য মতে গত 5 বছর আগেও কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন ভিড় করত শতাধিক মাছ ভর্তি ট্রলার। কিন্তু এখন নানা সমস্যার কারণে তা নেমে দাঁড়িয়েছে 15 থেকে 20টিতে। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়া রাজি না হওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালেন কারা কর্তৃপক্ষ। যেতে চান ইউনাইটেডে। অসুস্থ বেগম জিয়াকে কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল, মন্তব্য মির্জা ফখরুলের বিভ্রান্ত না করার আহ্বান তথ্যমন্ত্রীর। দেশের ৭৮ উপজেলায় ঢিমেতালে চলছে ভোটগ্রহণ। ভোটার উপস্থিতি হাতে গোনা। বিচ্ছিন্ন ঘটনায় 10 কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত। প্রায় 3 দশক পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণকাল, সব প্রস্তুতি সম্পন্ন। সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
এবং প্রস্তুতি থাকার পরও বর্ষার আগে রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর করা যাচ্ছে না, কিছু এনজিওকে দোষ দেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।